আহ, বেশ কিছুদিন ধরেই নানা রকম অভিযোগের মধ্যে একটি অভিযোগ প্রায় বিরোধী দলের পক্ষ থেকে আসলে শোনা যায়, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এটার অন্যতম কারণ হিসেবে আসলে আপনারা বলছেন যে সরকারের মনোযোগের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী খুব একটা তার দিকে খেয়াল রাখছেন না, নজর দিচ্ছেন না, অন্যান্য বিষয়ের দিকে তিনি একটু বেশি মনোযোগী হচ্ছেন। একটু বলবেন অন্যান্য কি বিষয়ের দিকে তিনি মনোযোগী হচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা খুব একটা ভালো না এই মুহূর্তে? ধন্যবাদ দানি আপনাকে। এখানে বাবুল ভাই আছেন আর লিটন ভাই আছেন অনলাইনে, দর্শকরা তো আছেনই, শুনছেন। প্রথম কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো খুব উদ্বেগ ছিল আমাদের আগে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে যে বিষয়টা আলোচিত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব উন্নতি হচ্ছে না, মব হচ্ছে, নিয়ন্ত্রণ নাই, পুলিশ কার্যকর না, সেনাবাহিনীও খুব বেশি। আগে আমরা সেনাবাহিনী শুনলে যেটা শুনতাম যে আসলেই একটা হয়তো সেই রকমের বিষয় নাই, তো সবাই মনে করছিল যে একটা রাজনৈতিক সরকার আসলে হয়তো কিছুটা পরিবর্তন হবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন আমাদের সালাউদ্দিন ভাই, উনি বেশ অভিজ্ঞ মানুষ, প্রশাসনিক কাজ করেছেন, রাজনীতিবিদ, আগেও মন্ত্রী ছিলেন। তো প্রথম থেকেই আমরা দেখেছি যে উনি আমাদের যে সাংবিধানিক বিষয়গুলোতে খুব এঙ্গেজ ছিলেন। রাজনৈতিক সমঝোতার আমরা যে আলোচনাটা করেছিলাম যে আপনার ঐকমত্য কমিশন, সেখানে উনি লিড করেছেন বিএনপিকে। এবং আমরা দেখেছি বিএনপি দলের মোটামুটি সেক্রেটারি জেনারেলের প্যারালালে উনি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছেন। অতীতে আমরা দেখি যে সরকারের মধ্যে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন উনি সাধারণত এলজিআরডি মিনিস্ট্রিতে থাকেন। তো এলজিআরডিতে তো অ্যাকর্ডিংলি আমরা দেখলাম যে মহাসচিবকে দেওয়া হয়েছে, ভেরি গুড, কোনো অসুবিধা নাই। কিন্তু নেক্সট সালাউদ্দিন ভাইকে আমরা মানে ভাবছিলাম যে উনি হয়তো আইনমন্ত্রী হবেন, যেহেতু উনি আইন নিয়ে খুব কাজ করছেন। মাঝে মাঝে একটু গুঞ্জনও শুনলাম যে ডেপুটি প্রাইম মিনিস্টারের একটা পদও তৈরি হতে পারে। তো উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন, তো এটা একদিকে খারাপ না যে উনি প্রাজ্ঞ লোক, আইন জানেন ভালো, তারপরে বয়সের তুলনায় যথেষ্ট এখনও কর্মস্পৃহা আছে ওনার মধ্যে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত জায়গায় ওনার মনোযোগটা কম। উনি পার্লামেন্টে খুব মনোনিবেশ করেছেন, আইন নিয়ে উনি প্রচুর কথা বলছেন, ইভেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও উনি প্রতিনিধিত্ব করছেন। অনেক সময় দেখা গেল যে প্রধানমন্ত্রী আছেন, তারপরে উনি বক্তব্য রাখছেন, উনি স্পিকার আবার বলছেন যে উনি প্রধানমন্ত্রী হয়ে বক্তব্য রাখছেন। আচ্ছা, সেটা সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে সেখানে যখন আমরা দেখছি যে পুলিশের যেই এখন পর্যন্ত আমরা যদি দেখি, পুলিশে একটাই মৌলিক কথা শুনেছি যে ড্রেসটা আগের ড্রেসে ফিরে যাবে। অর্থাৎ পুলিশ আগের যে মাঝখানে যে ড্রেস পরিবর্তন হয়েছিল সেটা করে তারা আগের ড্রেসে থাকবে। এছাড়া আর খুব বড় ধরনের কিছু নাই। কিছু পুলিশ অফিসারকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে, কাউকে মানে বলা যায় রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, আর্লি রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, বা হয়তো 25 বছর পার হওয়ার পর দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে তারা পূর্ববর্তী সরকার বা ফেসিবাদের কোনো না কোনোভাবে তারা হয়তো পারপাস সার্ভ করেছেন, যেটা অনৈতিক ছিল, এ ধরনের কিছু হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় যে নিয়োগ পোস্টিংগুলো দেখেছি, আমি কয়েকটা মানে বলি যে, যেমন ধরেন পুলিশ সপ্তাহে এ পর্যন্ত যতবার পুলিশ পদক দেওয়া হয়েছে, যত ক্রাইসিস হোক পুলিশ পদক সবসময় দেওয়া হয়েছে, কখনো এটা ব্যত্যয় ঘটেনি। ইভেন করোনাকালেও আমরা দেখেছি যে পুলিশ পদক দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে, কী বিবেচনায় দেওয়া হয়েছে, এগুলো নিয়ে বিতর্ক আছে। কিন্তু এবারে আমরা দেখলাম সেটা হচ্ছে পুলিশ পদক স্থগিত করা হয়েছে। অর্থাৎ পুলিশ পদকের জন্য যাদেরকে রেডি করা হয়েছিল, যাদের একটা এক ধরনের ডামি রিহার্সেলও করা হয়েছিল, পরে সেটা মানে স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে? বলা হচ্ছে যে এখানে ইমপ্রপার এক ধরনের প্রপোজিশন তৈরি হয়েছে, অর্থাৎ যাদের পাওয়ার তারা পায় নাই, অন্যায্য লোকদেরকে দেওয়া হয়েছে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ফেলিওর। 2 নম্বরে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় পুলিশে যাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে, সেখানে এক ধরনের দলীয় পোস্টিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে দুর্নীতিরও কিছু কিছু হালকা অভিযোগ আছে। আর ফাইনালি আমরা যেটা দেখলাম পুলিশ সপ্তাহে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বলছেন যে পুলিশকে আর ফ্যাসিবাদী আমলের দলীয়করণের জায়গায় যাওয়া যাবে না, সেখানে একজন সিনিয়র পুলিশ অফিসার উনি এমন একটা বক্তব্য রাখলেন, সেটা লিখিত বক্তব্য, সেটাতে সবাইকে একটু বিব্রত করেছে। কারণ উনি একটা রাজনৈতিক দলের সাথে প্রতি ওনার একটা সফট কর্নার আছে, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বিশ্বাসী, এই ধরনের আদর্শে বিশ্বাসী আরও অনেক লোক আছে। আর অনেকেই কিন্তু নানাভাবে বঞ্চিত হয়েছেন, এবং তাদের বঞ্চিতরা যারা, তাদের কিন্তু ইতিমধ্যে প্রমোশন এবং ডিউ, তাদের পাওনা দেওয়া, এগুলো কিন্তু এক ধরনের ম্যানেজারিয়াল জায়গা থেকে মানে সলভ হয়েছে। এখন
এরকম যদি ধরেন আরো নিচের দিকে পুলিশ অফিসাররা আছে, সবাই যদি তাদের অফিসিয়াল কোনো বক্তব্যে গিয়ে সবাই যদি মানে আপনি কি তাহলে মনে করেন যে এখনো দলীয়করণের প্রক্রিয়াটি আসলে চলমান আছে? এটা 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 এই সমালোচনাটা হচ্ছে, এই সমালোচনাটা হচ্ছে। আচ্ছা, আমার কাছে ঠিক মনে হচ্ছে যে জি। পুলিশ আগে যেভাবে ছিল, জি। যে যেই দলে আসে পুলিশ হ্যাঁ, তার, তার। এই একটা পারসেপশন তৈরি এই হয়েছে। এটা সালাউদ্দিন perception- ভাইয়ের একটা ফেলিউর আমি আচ্ছা, বলতে পারি। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে আসতেছি। আপনিও কি এই ফেলিয়ার দেখেন, বা দলীয়করণের জায়গাটা নিয়ে বারবার বিরোধী দল বলছে যে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন এখনো সে আগের জায়গায় অবস্থান করছে, শুধু সরকার পরিবর্তন হচ্ছে? পুলিশ প্রশাসন ঠিক আগের জায়গায় অবস্থান করছে না। আসলে 2024-এর জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিল। তো সেই ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে আবার আপনার দাঁড় করানো, পুনর্গঠিত করবার কাজে হাত দিয়েছে বর্তমান নির্বাচিত সরকার। এবং বর্তমান নির্বাচিত সরকারের বয়স সবে 3 মাস। আমার মনে হয় আরেকটু সময় দিতে হবে এই পুলিশ প্রশাসনকে পুনর্গঠিত করা, পুলিশ প্রশাসনকে ফাংশনাল করা, অ্যাক্টিভ করা। তার জন্যে আরও কিছুটা সময় আমাদের আমাদের সকলকে দিতে হবে, একটু অপেক্ষাও করতে হবে। তো যেমন ধরেন যে এবার পুলিশ সপ্তাহে আপনার পুলিশ পদক প্রদান করা হয় নাই। পুলিশের একটা আপনার তালিকাও তৈরি হয়েছিল পদক প্রদান করার জন্যে। সেই তালিকা নিয়ে আপনার গণমাধ্যমে প্রশ্ন উত্থাপিত হয়েছে। গণমাধ্যমে উত্থাপিত প্রশ্নকে বিবেচনায় নিয়ে, আমলে নিয়ে বর্তমান সরকার পুলিশ পদক প্রদানের সিদ্ধান্ত থেকে আপনার সরে এসছে এবং আপনার সেই তালিকা যাচাই বাছাই করবার সিদ্ধান্ত নিয়েছে। আমার ধারণা তালিকা যাচাই বাছাই করে তালিকাটাকে আপনার বিতর্ক মুক্ত করে সামনে আপনার পুলিশ পদক প্রদান করা হবে, এটা আমি বিশ্বাস করি আর কি। আর 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে 17ই মার্চে না, 17ই মার্চে শপথ কি না, ফেব্রুয়ারির পরে? ফেব্রুয়ারি 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারিতে আমরা শপথ নিয়েছি এবং 17ই ফেব্রুয়ারিতেই সরকার গঠিত হয়েছে আর কি। তো ফলে আপনার এই যে আপনার এই 3 মাস সময়ের মধ্যে আপনার আমার মনে হয় বলাটা সঙ্গত হবে না, বলাটা খুব ন্যায্য হবে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার অবনতি ঘটেছে, না। বরং এই 3 মাসের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, নির্বাচিত সরকার দায়িত্বভার নেওয়ার পরে এই 3 মাস সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আপনার অনেকটাই ভালো। আমরা আরও ভালো চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি চাই। আমরা আপনার আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই, পুলিশ আপনার জনবান্ধব পুলিশ চাই, পুলিশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাক সেটা চাই, মানবিক পুলিশ চাই, পুলিশের আচার আচরণে কর্মকাণ্ডে আমরা পরিবর্তন চাই। এই চাওয়াটা তো খুব ন্যায্য, খুব যৌক্তিক। হ্যাঁ, তো আমরা আশা করি যে আমরা সামনে আমরা একটা জনবান্ধব পুলিশ আমরা দেখতে পাবো, আমরা আশা করি। মানবিক পুলিশ, আমরা দায়িত্বশীল পুলিশ, আমরা নিরপেক্ষ পুলিশ, এই পুলিশ বাহিনী আমরা দেখার সুযোগ পাবো। নিরপেক্ষ পুলিশ বাহিনী আমরা দেখতে পাবো। তবে বিরোধী দলের শঙ্কার জায়গাটি থাকবে কেন, তারপরেও তারা বিশ্বাস করতে চাচ্ছে না। এর মধ্যে যুক্ত আছেন আমাদের সাথে শামসুল আলম লিটন। আপনার কাছেই প্রথমে আসতে চাই, যে প্রশ্নটি ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে অবস্থা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? অবনতি হয়েছে নাকি স্থিতিশীল আছে, নাকি এখানে আরো অন্য কিছু করবার প্রয়োজন রয়েছে? ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে বিশ্বব্যাপী কোনো রোল মডেল পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া যাবে না। পৃথিবীর সকল দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিডে ইস্যু। এর মানে কোনো এক সপ্তাহে ক্রাইম রেট কমা মানে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে গেল, অথবা কোনো এক সপ্তাহে কিছু ঘটনা ঘটলো যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হলো। এরকম সরলীকৃত চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই একটি মাত্র কারণে, সেটা হচ্ছে আমরা যদি একটা রেজিলিয়েন্ট সমাজ তৈরি করতে চাই, তো
শুধুমাত্র গণতন্ত্র হলে তো হবে না, মানুষ সমাজে নিরাপদ বোধ করতে হবে। সেই নিরাপদ বোধ করবে যখন আইন শৃঙ্খলা বাহিনী সঠিক ট্র্যাকে থাকবে। সঠিক ট্র্যাকে কিভাবে থাকে? যেমন আমরা ফ্যাসিবাদের উত্তরাধিকার অনেক কিছুই পেয়েছি, বাট এটাও তো সত্য যে গত 54-55 বছরের পুলিশের মধ্যে সংস্কার অথবা পুলিশকে জনবান্ধব করা এবং পুলিশের উপরে মানুষের আস্থা পুনঃস্থাপনের জন্য বড় ধরনের কোনো সংস্কার কখনো করা হয়নি, এবং কখনো হাত দেওয়া হয়েছে এটাও শোনা যায়নি। বাট সবসময় বলা হয়েছে পুলিশকে বন্ধ হতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুলিশের নিজের কথা কি চিন্তা করেছেন? পুলিশ নিজেরা নিজেদের ভাবমূর্তি উন্নয়নের জন্য তো অনেক বড় একটা ব্যাপার, কারণ পুলিশ একটা বাহিনী, যে বাহিনী আমাদেরকে রাতে ঘুমানোর ব্যবস্থা করে, কিন্তু তাদের কি ঘুম হয়? তারা তো অন্যায় অত্যাচারের শিকার হন, ফ্যাসিবাদের শিকার হয়ে তাদের কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। আজকে পুলিশ বাহিনী একদম সারা দেশে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এর জন্য কি সকল পুলিশ সদস্য দায়ী ছিল? অবশ্যই নয়। পুলিশের ভিতরে অল্প কিছু শীর্ষ কর্মকর্তা আর মিড লেভেলের কিছু কর্মকর্তার কারণে লক্ষ লক্ষ পুলিশের সদস্যদেরকে কিন্তু ভিকটিম হতে হয়েছে। তাই পুলিশের সংস্কার কিভাবে হবে? আমার মনে হয় আমাদের মধ্যে বাংলাদেশের যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেতা, তিনি কিন্তু 17 বছর লন্ডনে ছিলেন এবং লন্ডনে তিনি দেখেছেন ইউনাইটেড কিংডমে পুলিশ বিশ্বের অন্যতম একটা রোল মডেল। কি কারণে? এর মানে এটা না যে এই মানুষগুলো অন্য কোনো গ্রহ থেকে এসছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ইনকোয়ারি কমিশন বলে একটা কমিশন আছে। এটাই হচ্ছে মূল কথা, এটাই কমপ্লায়েন্ট বডি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশের সরাসরি কোনো সম্পর্ক নাই। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ মন্ত্রী এটা কিন্তু হতে পারে না, কারণ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উন্নত একটা দেশের এই রাজনৈতিক মানুষ। বিষয়গুলো কি আমাদের দেশে সেটা কি খুব কার্যকর কোনো ব্যবস্থা হয় কখনো, মানে আমাদের দেশের আলোচনা প্রেক্ষাপটে? হয়েছে, আমি যে আলোচনা হয়েছে গত 2 বছর যেসব সংস্কার আলোচনা হয়েছে, সেখানে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি আলোচনা হয়েছে। পুলিশ সংস্কারের জন্য একটা আলাদা কমিশন কাজ করেছে, তারা রিপোর্ট দিয়েছে। আমি এটা আমাদের যে মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল ভাই আছেন, আমি ওনার কাছ থেকে এই প্রশ্নটা করব যে পুলিশের সংস্কারের ব্যাপারে আসলে যে আলোচনাগুলো হয়েছিল এবং যে ডকুমেন্ট হয়েছিল, সেটা গভর্নমেন্ট কিভাবে অ্যাড্রেস করছে। আমি বলবো না যে 3 মাসের মধ্যে তারা সবকিছু করে ফেলবেন, কিন্তু 3 মাসের মধ্যে যে বেসিক জায়গাগুলোতে ওনারা হাত দিয়েছেন, তার মধ্যে অন্যতম প্রধান বিষয় কিন্তু পুলিশ। এই ব্যাপারে সরকারের ভাবনাটা কি? উনি সংসদ সদস্য হিসেবে যদি অবহিত হয়ে থাকেন, তাহলে আমি ওনার কাছ থেকে জানতে চাই। আর যদি অবহিত না হয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে ওনারা কিভাবে এটা ভাববেন সেটাও মানুষের কাছে স্পষ্ট করা দরকার। আমি বাউল ভাই আমাদের সময়ের কৃতি ছাত্রনেতা এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন, তার কাছ থেকে এই প্রশ্নটি আমি করছি। আর দ্বিতীয়ত, মঞ্জু ভাই একজন প্রাজ্ঞ রাজনীতিক, তিনি বিরোধী দলের দৃষ্টিকোণ থেকে কেমন পুলিশ চান এবং পুলিশের সংস্কারে কি হয়েছে আলোচনা এবং কি হলে ভালো হয়, তার দৃষ্টিভঙ্গিও আমি এখানে জানতে চাই। আমি শুধু সাংবাদিক না, আমি একজন গণমাধ্যম কর্মী না হলেও আমি একজন মানবাধিকার কর্মীও বটে। অবশ্যই প্রশ্ন সরকারের সাফল্য জি। এবং বিরোধী দলের সাফল্য, আমি দুটি প্রশ্ন আশা করি ওনারা দুজন করি। লিটন ভাই, আমাদের যেই ঐকমত্য কমিশনে বা সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হয়েছে, সেখানে দুটো জিনিস এখানে মৌলিক। একটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। আমরা যেটা বলেছিলাম যে পিএসসি শুড বি একটা এটা নির্বাহী মানে বিভাগ এটা নিয়োগ দিবেন না। পিএসসি নিয়োগটা একটা কমিটির মাধ্যমে হবে, যেখানে অপোজিশন সহ একটা টিম থাকবে। তারা এই পিএসসি কমিটিটা অর্থাৎ কর্ম কমিশনের প্রধান এবং কমিশনের আরও যারা মেম্বার আছেন, এই নিয়োগটা হবে। পিএসসি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে, তাহলে নিয়োগ প্রক্রিয়াটায় একটা স্বচ্ছতা আসবে। আমাদের যেটা দেখা গেছে গত রেজিমে আমরা দেখেছি যে বিএনপি জামাতের সামান্যতম সম্পর্ক আছে। ঠিক আছে, বাবুল ভাই হয়তো আরও বেশি, উনি যেহেতু ফিল্ড লেভেলে নেতৃত্ব দিয়েছেন, উনি বলতে পারবেন। বাবুল ভাইয়ের আত্মীয়তার লেশ মাত্র সম্পর্ক আছে, এরকম জানলেও কারো পুলিশে চাকরি হয় নাই। তো পিএসসিকে যদি এটা করা যেত, যেটা আমরা বলেছিলাম আমাদের সংস্কারে আছে, যেটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলেছেন পুলিশ কমিশন, পুলিশকে স্বাধীন একটা কমিশনের আন্ডারে করবে, এটাতেও কিন্তু সালাউদ্দিন ভাই আপত্তি তুলেছেন যে পুলিশকে যদি এভাবে আলাদা করে ফেলা হয়, তাহলে এটা পুলিশের নিয়ন্ত্রণটা, সরকারের নিয়ন্ত্রণটা কমে যাবে। এখন আমরা যে জিনিসটা নিয়ে বারবার বিতর্ক করেছি, যে যিনি সরকারে যান তিনি হয়তো ভাবেন যে আমার যদি নিয়ন্ত্রণ কমে যায়, তাহলে আমি সরকার চালাবো কিভাবে। আর আমরা দেখেছি যে অধিক নিয়ন্ত্রণের কারণেই দেখা যাচ্ছে পুলিশ, এবারের মতো পুলিশ ক্ষতিগ্রস্ত বাংলাদেশে আর কখনোই হয় না। শুধু পুলিশ না, আমাদের বিচার বিভাগ, আমাদের আর্থিক বিভাগ, ব্যাংকগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 500 পুলিশ স্টেশন
বা প্লাস মাইনাস হতে পারে, কম বেশি হতে পারে, আক্রান্ত হয়েছে, কারণ মানুষ পুলিশকে শত্রু হিসেবে গণ্য করেছে এবং পুলিশরাও তো একসময় জনক্ষোভের মবের শিকার হয়েছেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম এই দুইটা জায়গায় যদি ফান্ডামেন্টাল জায়গায় যদি থাকে, পিএসসিটাকে যদি সরকার নির্বাহী বিভাগের বাইরে গিয়ে কমিটির মাধ্যমে পিএসসির মনোনয়নটা হয়, দুদকটা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে আর পুলিশ কমিশনটা যদি ওয়ার্ক করতে পারে, তাহলে আমি মনে করি আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কী ধরনের পুলিশ দেখতে চাই, দেখেন একটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি। আপনি তো গণমাধ্যম কর্মী, বাট এখন একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে আপনি সম্পৃক্ত। আপনি দেখেন এই 10ই মেতে পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আপনি সার্চ করলে দেখবেন 2024 সালের ফেব্রুয়ারিতে পুলিশ সপ্তাহে শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন, অলমোস্ট সেম বক্তব্য। ঠিক আছে, পুলিশকে প্রফেশনাল হতে হবে, পুলিশকে জনবান্ধব হতে হবে, পুলিশকে মানুষের বন্ধু হতে হবে, পুলিশকে নির্ভীকভাবে স্বাধীনভাবে কাজ করতে হবে। অর্থাৎ মানে কি, এই বক্তব্যগুলো একেবারেই বাস্তবিক থেকে আলাদা। কারণ পুলিশ যেখানে যাচ্ছে, যে আপনি তানিয়া একটু আগে বলেছেন যে এখানে আপনার থানা থেকে ছুটি আনছে। এর আগে কুমিল্লাতেও আমরা একটা ঘটনা দেখেছি, কুমিল্লার একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছিল, গভীর রাত্রে লোকেরা থানা ঘেরাও করে ছুটে নিয়েছে। আমি এটা বিএনপির দোষ বলবো না। আজকে যদি আমার দল ক্ষমতায় থাকতো, আমি মনে করি আমার দলের লোকেরাও থানায় গিয়ে একই কাজ করতো। কারণ এটা সালাউদ্দিন ভাইয়ের কিছু করার নাই। কালকে বাবুল ভাইকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেন, উনি নিজেও দেখবেন যে উনার কথায় কাজ হচ্ছে না। কারণ ওই থানা লেভেলে মানুষ যখন ঘেরাও করে বিএনপির সভাপতিকে মানে করে রাস্তা বন্ধ থাকবে, তখন উনিও নেগোশিয়েট করতে বাধ্য হবেন। এটা হচ্ছে আমাদের সিস্টেমের ত্রুটি, সিস্টেমের দুর্বলতা। এই সিস্টেমের দুর্বলতা নিয়ে আমাদেরকে পার্লামেন্টে আলোচনা করতে হবে। ভাই, বহু হয়েছে, বিএনপি আমলে আওয়ামী লীগের লোকেরা আউট, আওয়ামী লীগ আমলে বিএনপি লোকেরা আউট, এটা তো হয়েছে। এনাফ ইজ এনাফ। এখন আমাদের ফান্ডামেন্টাল জায়গায় যদি চেঞ্জ না আনি আমরা, আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে বিএনপি ক্ষমতায় থাকবে না, বিএনপি সারা জীবন ক্ষমতায় থাকবে না, এটা মনে রাখতে হবে। আপনি ক্ষমতায় না থাকলে আপনি কেমন পুলিশ দেখতে চান, সেই জিনিসটা এশিওর করতে হবে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের স্টেশনের ভিতরে গিয়ে ছাত্রদেরকে মেরেছে, সেখানে সিসিটিভি ফুটেজ ছিল, সব ছিল। এই যে আপনার ইয়েতে কি বলে, এই ওই যে মাজার আক্রমণ করে যে মাজারে পুড়িয়ে দেওয়া, মাজারের ওই যে পীর সাহেবকে যে মেরে ফেলা হয়েছে, এটা সম্ভবত ইয়াতে কুষ্টিয়াতে। প্রচুর ছবি আছে মিডিয়াতে, কারা কারা আক্রমণ করেছে, কারা কারা ছিল। তারপরে দেখেন পুলিশের কিন্তু কোনো গ্রেফতারের তৎপরতা নাই। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের ন্যাশনাল প্রবলেম। এটা যদি কেউ আমরা শুধু বলি বিএনপির দোষ, বিএনপি বলে জামাতের দোষ, কেউ বলবে এখানে ইন্ডিয়ার হাত আছে, কেউ বলবে এখানে আমেরিকানদের হাত আছে, একদম বোগাস। আমাদের এই টোটাল প্রবলেমটাকে চিহ্নিত করে সরকারি দলকে জানতে হবে এটা, যে আপনি এখন সবার সরকার। আপনি যদি এটা করে দিয়ে না যান, আপনি যদি এই জায়গাটা ভেঙে দিয়ে না যান, আপনি এটার শিকার হবেন। এই জন্য লিটন ভাই যে কথাটা বলেছেন, আমি মনে করি আমরা যেটা দেখতে চাই যে সরকার নিজ থেকে বলবে যে দেখেন আমি ক্ষমতা পেয়েছি, মানে 2/3 লোকের আমাকে সাপোর্ট দিয়েছে, আমি অনেক দিন নির্যাতন সহ্য করেছি, কিন্তু এখন আমাদেরকে একদম আইনের শাসনের জায়গাটায় আমাদেরকে আসতে হবে, এবং সেইটা আসতে হলে মৌলিক জায়গায় পরিবর্তনটা লাগবে। আমি আবারও বলছি, পিএসসিটাকে ইন্ডিভিজুয়াল করে দেন, সেটা একটা ভালো নিয়োগ দেন, সবার পরামর্শ নিয়ে করেন। পাবলিক দুদকটাকে সেভাবে মানে ইয়াতে রাখেন যাতে মানুষ জবাবদিহিতা, তারা সরকারি লোকদেরকে জবাবদিহিতা আনতে পারে। আর পুলিশ কমিশন একটা ভালো একটা পুলিশ কমিশন করে দেন, তাহলে দেখবেন লিটন ভাই খুব সুন্দর কথা বলেছেন যে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সে সরাসরি ওই কমিশনের কাছেই তার জবাবদিহিতার জায়গাটা থাকবে। তাইলে আশা করা যায় যে আস্তে আস্তে পুলিশ আপনার একটা, আপনি যেটা বলছেন যে বাইরের পুলিশিং বেটার কেন, আপনি দেখবেন সেখানে পুলিশ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে। আপনি স্বাধীন করলেই আপনি ফলাফল পাবেন। আমাদের দেশে আদালত যতদিন একটু স্বাধীন ছিল, ততদিন আমরা আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। আমার মনে আছে এরশাদ পিরিয়ডে অনেক খারাপ ছিল, কিন্তু হাইকোর্টের শক্তি ছিল। আমরা যখন আপনার ডিটেনশন পেতাম, আমরা হাইকোর্টে আসলে ডিটেনশন ব্রেক হয়ে যেত, এবং সরকারের এই ডিসিদেরকে হাইকোর্টের জাজরা শোকজ করে ডিটেনশন ব্রেক করে দিতেন, এবং আমরা অন্তত জানতাম যে 3 মাস পরে হলে আমি বেরোতে পারবো জেল থেকে। এখন কিন্তু আপনি ঠিক নাই, আপনার সাথে আপনার কোর্ট যদি, আপনি যদি সরকারি দলের লোক হন, কোর্ট 1 মাসে বেল দিয়ে দিবে, আর আপনি যদি সরকারি দলের লোক না হন, মাসের পর মাস বিচারকদের কাছে আপনি বিচার পাবেন। মোস্তাফিজুর রহমান বাবুল। না, বাইরে আপনার পুলিশি ব্যবস্থা ভালো, তার বড় কারণ হচ্ছে আপনার বাইরের শাসন ব্যবস্থা ভালো। শাসন ব্যবস্থা ভালো না হলে তো পুলিশি ব্যবস্থা ভালো হবে না। এখন আপনার ফেসিবাদী যুগে কি আমাদের ফিরে যাওয়ার সুযোগ আছে?
স্বৈর শাসকদের যুগে কি আমাদের ফিরে যাওয়ার সুযোগ আছে? এটা কি বাংলাদেশের মানুষ অ্যালাউ করবে? বাংলাদেশের মানুষ মেনে নেবে? বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তো ফলে আপনার আমাদের একটা দক্ষ, যোগ্য, নিরপেক্ষ, সুসংগঠিত আপনার একটা পুলিশ বাহিনী, এটা আমাদের দেশের জন্য এটা অপরিহার্য। এবং এই জায়গাটাতে প্রয়োজনীয় আপনার পরিবর্তন, প্রয়োজনীয় সংস্কারেরও কোনো আপনার বিকল্প নাই। আমি আশা করি যে বর্তমান সরকার, বিশেষ করে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার উনি আপনার নিরপেক্ষ পুলিশ বাহিনী দেখতে চান। উনি বলেছেন যে অপরাধ নির্মূল করতে হবে, অপরাধ দমন করতে হবে এবং অপরাধীকে আপনার আইনের আওতায় আনতে হবে। উনি বলেছেন যে অপরাধীর কোনো দল নাই, অপরাধী কোন দলের সেটা দেখবারও দরকার নাই। যিনি অপরাধ করছেন, দুষ্কর্ম করছেন, সমাজে আপনার বিশৃঙ্খলা করছেন, সমাজে আপনার নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তাকে আইনের আওতায় আনার জন্য উনি আপনার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। এখন আমাদের দেখবার পালা যে উনি সরকার প্রধান হিসাবে, জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, উনি যেই পুলিশ বাহিনী দেখতে চান এবং পুলিশ বাহিনীর প্রতি ওনার যে নির্দেশনা, সেই নির্দেশনাটা কতটা প্রতিপালিত হচ্ছে আর কি, সেটা আমাদের দেখবার পালা। আমরা অপেক্ষা করতে চাই, আমরা দেখতে চাই যে আমরা বাংলাদেশে ওনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের পুলিশ বাহিনী আমাদের দেশে আপনার কার্যক্রম পরিচালনা করছে কিনা। পুলিশ তো আমাদের ভরসাস্থল হবে। পুলিশ আমাদের আপনার জনজীবনে আপনার নিরাপত্তা দিবে। পুলিশের কাছে মানুষ আপনার নিরাপদ আশ্রয় খুঁজে পাবে। পুলিশ আপনার একটা মানবিক আচরণ করবে। পুলিশ আপনার অন্যায় দুর্নীতির ঊর্ধ্বে থাকবে এবং পুলিশ আপনার স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে। কোনো দল বিশেষ কোনো দলীয় মন্ত্রী কিংবা কোনো দলীয় এমপি, কোনো দলীয় নেতা পুলিশকে কোনো অন্যায় কাজে আপনার প্ররোচিত করবে না, কোনো অন্যায় কাজ করতে বাধ্য করবে না। আমরা তো সেই বাংলাদেশটাই দেখতে চাই। আমরা জুলাই আগস্টের পরে পুলিশ আপনার আগের মতো করে চলবে, দল বিশেষের আপনার আজ্ঞাবহ হয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করবে, দল বিশেষকে ক্ষমতায় রাখবার জন্যে, দল বিশেষ যেন ক্ষমতায় থাকতে পারে তার জন্যে নির্বিচারে নিষ্ঠুর আচরণ করবে জনগণের বিরুদ্ধে, সেই পুলিশ তো আমরা আর দেখতে চাই না। বাংলাদেশের মানুষ কিন্তু সেই পুলিশ কিন্তু আর দেখতে চায় না। আমি আশাবাদী, আমি বিশ্বাস করি যে আমাদের সকল ক্ষেত্রেই, কেবল পুলিশের বেলায় না, আমাদের সকল ক্ষেত্রেই তো অনেক পরিবর্তন দরকার, অনেক সংস্কার দরকার। আমাদের প্রশাসনে পরিবর্তন দরকার, প্রশাসনে আমাদের সংস্কার দরকার, আমাদের বিচারালয়ে আমাদের সংস্কার দরকার।